আমাকে বলার দরকার নেই, আমি নিজে কি পড়ে নিই। কোনো কোনো ফ্রেন্ড ছিল তারা নিজেরা লিখে এটা করতে পছন্দ। তো এটা যদি আমাদের এখানকার সিচুয়েশন হয়, ডেফিনেটলি আমাদের ক্লাসেও সেই ব্যাপারটাই ঘটছে। তাহলে আমাদের ক্লাসের স্টুডেন্টরা 3-4 ভাগে ভাগ আছে, যারা কেউ কেউ এক একভাবে এক একজন লার্নিং করছে, এক একভাবে এক এক লার্নিংয়ের ইনস্ট্রাকশন হচ্ছে, এক একজন এক একভাবে মনে রাখছে। তাহলে অ্যাজ এ টিচার আমরা একটা সেম টপিককে কীভাবে উপস্থাপন করছি, 3 ভাবে উপস্থাপন করতে পারছি কিনা, তাহলে আমার সব স্টুডেন্টের নিড ফুলফিল করতে পারছি কিনা, সেটা আসলে এই জিনিসটাকে আপনারা সবাই জানেন, বাট স্টিল না ট্রেনিং উদ্দেশ্যে রিভিজিট করা, এটাকে একটা রিমাইন্ডার করা যে কত ডিফারেন্ট ওয়েতে আমাদের আসলে ক্লাসে প্রেজেন্ট করা দরকার। ওকে, তাহলে এই জন্য কন্টেম্পোরারি স্যার বলছেন যে এখনকার কাটিং এজ কি আছে। তো কন্টেম্পোরারি যে জিনিসটা এখন সবখানে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে ইউডিএল, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, যে কীভাবে আমরা ক্লাসরুমে লার্নিংকে ফ্যাসিলিটেট করার জন্য নানাভাবে আমাদের টিচিং লেসন প্ল্যান প্রিপারেশনটাকে ডিজাইন করতে পারি। তো তাদের ডেভিড রোজ তিনি এটা দিয়েছিলেন, তিনি বলছেন যে ক্লাসে আমাদের যেহেতু ডাইভার্সিফাইড স্টুডেন্ট এবং তাদের ওয়ে অফ লার্নিং ডিফারেন্ট, সুতরাং আমরা যদি একটা পার্টকে প্রেজেন্টেশনে, এঙ্গেজমেন্টে এবং তাদের রেসপন্স নেওয়ার সময় ডিফারেন্ট ভ্যারাইটি অফ রেঞ্জ অফ মাধ্যম রাখতে পারি, তাহলে আসলে আমরা সবচেয়ে বেশি স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারি, বেশি স্টুডেন্টকে আমরা লার্নিং এঙ্গেজ করতে পারি, বেশিরভাগ স্টুডেন্ট রিচ করতে পারি। তো এটা ছিল আমাদের প্রথম এটা, যে allow student to access materials such as textbook, videos, interactive issues, যত বেশি করা যায়। তাহলে এটা একটা পার্ট। এঙ্গেজমেন্টের মধ্যে এখন প্রতিটা হায়ার এডুকেশন, প্রাইমারি এডুকেশনের সবখানেই এটা হচ্ছে। গতকালই হায়ার এডুকেশনে ইভেন টিচারদের এখন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষকদের। সুতরাং সেখানেও একই কথা, যে ডাজন্ট ম্যাটার যে সে প্রাইমারি স্টুডেন্ট কিনা, অ্যাডাল্ট কিনা নাকি ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবাই আমরা দেখলাম এখানে অ্যাডাল্ট। আমাদের বয়স এখানে 50 আছে, 30+ আছে, 40+ আছে, স্টিল আমাদের মধ্যে অনেক ভাগ আছে, যেমন সবভাবেই লার্নিং করতে পারে। তো সুতরাং ক্লাসরুম এঙ্গেজমেন্টের ক্ষেত্রেও যে বলা হচ্ছে কতভাবে একটা পার্টকে নিয়ে আসা যায়। তো গেমিফিকেশন এখন আস্তে আস্তে যাচ্ছে, নতুন কারিকুলাম হয়তো আমাদের, বা আপনারা দেখবেন যে এখন টেবিলস যে পাওয়া যায় সেগুলো অ্যাপসের মাধ্যমে গেমিফিকেশন করা যায়। পিয়ার টিচিং কীভাবে এঙ্গেজমেন্ট একটা বাড়ানোর উপায়। আমাদের আগে ওখানে সরকার কথা ছিল, আপনারা অনেকেই শুনেছেন, যে সিনিয়র টিচারকে, সিনিয়র স্টুডেন্টকে ডেকে ক্লাসে পাঠান, একটা অংশ আমি বললাম, আরেকটা অংশ আমাদের ক্লাসে আরেকটা স্টুডেন্ট বললো, বা যে জিনিসটা বলতে চাচ্ছে তাকে সামনে এসে নিয়ে বলানো, তাহলে সময় কাজ করে। এবং তার একটা বড় এভিডেন্স হচ্ছে, দেখবেন যে বিভিন্ন যে কোচিং সেন্টারগুলো আছে সেটা কেন অনেক সময় পপুলার হয়ে যায় আমাদের কনভেনশনাল টিচিংয়ের তুলনায়। তারপর ইমিডিয়েট যে পাস করে গেছে সে জানে স্টুডেন্টের প্রবলেমটা কি, তাকে কীভাবে এটা শেখাতে হবে। ফলে পিয়ার টিচিং অনেক সময় খুব ভালো কাজ করে যদি আমরা নিয়ে আসতে পারি। ইভেন অন্য ক্লাসের টিচার চেঞ্জ বা রিসোর্স পারসন চেঞ্জ করলেও অনেক সময় স্টুডেন্ট ভালো লার্নিং করে। অর্থাৎ কোনোভাবে যত বেশি এটাকে এনগেজ করা যায়। একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন একটু বড় মনে হচ্ছে, কিন্তু আসলে ইন্ডাস্ট্রি মানে সেই ইন্ডাস্ট্রি না। সব কিছুতেই ডিসকাশন, ট্যুর নিয়ে যাওয়া, কোনো একটা সোশ্যাল সায়েন্সে কিছু পড়াচ্ছে, লোকাল একজন কমিউনিটি লিডারকে ডেকে সেটা আমরা সেই বিষয়ে বক্তব্য দিতে বললাম। জাতীয় সংসদ পড়াচ্ছি, যদি পসিবল হয় এরকম কাউকে একজনকে ডেকে নিয়ে আসা, একটু কথা বলা। অর্থাৎ ডিফারেন্ট এঙ্গেজমেন্টই শিক্ষার্থীদের লার্নিংকে অনেক বেশি এনহেন্স করে থাকে। যেমন আমার ক্লাসে আমি যেটা করি, যে আমার এক্স স্টুডেন্টকে ডাকি একটা ক্লাসে, তাকে আমি কিছু দিতে পারি না, আমি একটা ছোটো মগ উপহার দিই, হ্যাঁ, এবং দেখি যে আমার ওই ক্লাসটা অনেক বেশি ভালো ইন্টারেক্টিভ হয়। তো আমি এখানে যদি সুযোগ থাকে, ইভেন আপনার অন্য ডিপার্টমেন্টের কলিগ তাকেও আপনি একদিন ইনভাইট করতে পারেন। তো এই পসিবিলিটি হচ্ছে স্কুলকে যত বেশি ডিফারেন্ট ওয়েতে, এঙ্গেজিং ওয়েতে তাকে রাখা। তাহলে আমরা রিপ্রেজেন্টেশন এঙ্গেজমেন্ট দেখলাম, এবং এর পরটা হচ্ছে মাল্টিপল মিনস অফ অ্যাকশন অ্যান্ড এক্সপ্রেশন। তাহলে আমরা এখন যেভাবে অ্যাসাইনমেন্টগুলো নিই, বাট আমাদের টিচারদের কাছ থেকে একসময় ডিমান্ড তুলতে হবে, না এইভাবে ফিক্স করে অ্যাসাইনমেন্ট দিলে আসলে আমরা কোনো টিচার লার্নিং সবাই স্টুডেন্টকে রিচ করতে পারবো না। তো আস্তে আস্তে তখন চেঞ্জ হবে, যে আমাদের এখানে যারা বসে আছেন সেই ফিক্সিংয়ে কারিকুলামে, তারা অনেক সময় জানেন না, বা তাদের কাছে ডিমান্ডও আসে না। আমরা শিক্ষকরাই তো সেখানে বসি,
কেউ না কেউ। সুতরাং এই ধরনের ট্রেনিংগুলো আমাদের হেল্প করে যে বুঝতে যে আমরা কতভাবে আমি যেন শিক্ষককে এম্পাওয়ার করি, নানাভাবে যেন সে শিক্ষার্থীকে এঙ্গেজ করতে পারে, তার অ্যাসেসমেন্ট করতে পারে। তাহলে অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা নানাভাবে নিয়ে আসে। তো এখানে প্রজেক্ট বেসড লার্নিং, প্রবলেম সলভিং লার্নিং, রিয়েল লাইফ প্রবলেম সলভিং, একটা ইতিহাসে একটা বই লেখা, ছোট্ট একটা মডিউল লেখা, এরকম নানা প্রজেক্টের মাধ্যমে যদি অ্যাসাইনমেন্ট, ইভেন পরীক্ষার নাম্বার এভাবে ডিস্ট্রিবিউট করা যায় কোর্স মিড টার্ম, তাহলে শিক্ষার্থীদের রিয়েল লাইফ লার্নিংটাকে সামনে নিয়ে আসা যায়। তো এই তিনটা মেজর ছিল যে আমার যেটা বলে কীভাবে কন্টেম্পোরারি সময়ে কীভাবে এডুকেশনকে ডিজাইন করা যায়, নতুনভাবে যদি আমি অডিয়েন্স স্টুডেন্ট সেন্টারকে চিন্তা করে ক্লাসরুম সাজাতে চাই, পড়াতে চাই, তাহলে আমি কী করব। তাহলে একটা গেল হচ্ছে আমার মাল্টিপল মিনস অফ রিপ্রেজেন্টেশন, পার্টটাকে নানাভাবে উপস্থাপন করা। সেকেন্ডটা হচ্ছে মাল্টিপল মিনস অফ এঙ্গেজমেন্ট, নানাভাবে তাকে স্টুডেন্টকে এঙ্গেজ করা, রোল প্লে, প্রজেক্ট, পিয়ারদেরকে ডেকে এনে তাকে লেকচার দেওয়ার সুযোগ করে দেওয়া, এবং তারকে যখন আমি অ্যাসেস করবো, অ্যাসেসমেন্টের মধ্যে নানা ধরনের মাধ্যম বা মিডিয়া নিয়ে আসে, এই সুযোগটাকে জিনিসটাকে বাড়াবো। তাহলে যেটা হবে যে স্টুডেন্ট, যেটা আমরা প্রথমে এভিডেন্স পেলাম যে আমরা যে ডিফারেন্ট স্টাইলের মানুষ, ডিফারেন্ট লার্নিং স্টাইল আমাদের আছে, সবগুলোকে আমি ক্লাসে ইনক্লুড করতে পারবো, ইনকর্পোরেট করতে পারবো। ঠিক আছে, একমত? স্যাররা কনভিন্স? মোটামুটি আমরা একটা জিনিস চাচ্ছিলাম যে লার্নিং কীভাবে হয়। হ্যাঁ, তো আপনারা কীভাবে মনে করুন যেটা লার্নিং হচ্ছে কি হচ্ছে না? আপনার ক্লাসে ঢুকলেন, একটা পার্ট নিলেন, বা আজকে আমি ট্রেনিংয়ে আসলাম, ট্রেনে কিছু বললাম, বলার পরে বের হয়ে যাওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার কাছে কোনটা মনে, আপনি বলতে পারেন, আগে পারতেন না এখন পারেন, স্কিল মতো বলতে পারেন, তাহলে হচ্ছে যে লার্নিং হচ্ছে। লার্নিং বলতে আমরা বুঝি যে কোনো বিহেভিয়ারাল চেঞ্জ অথবা মানসিকতার চেঞ্জ। তাহলে আপনি এখানে আসলে ট্রেনিংয়ের পর আপনি মনে ঠিক আছে ট্রাই করাই যায় যে একটু ডিফারেন্ট, তাহলে আপনার একটা মেন্টাল নতুন ডাইমেনশন তৈরি হলো, নতুন কিছু যুক্ত হলো, তাহলে লার্নিং। লার্নিং মানে আমাদের বলা হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ। কিন্তু এই চেঞ্জটা হওয়ার জন্য তো মাথাতে রাখতে হচ্ছে, তাই না? যেমন আপনারা মনে রাখছেন, আপনার মাথা অটোমেটিক্যালি মনে রাখছে জাস্ট কী ছিল, আমার ক্লাসে কী বলেছিল, বা আপনার স্টুডেন্ট মনে রাখছে স্যার আজকে জিনিসটা কীভাবে এক্সপ্লেন করেছে। তাহলে এভরিথিং ডাউন টু ইউর ব্রেন, ওখানে যে আপনাকে কী হচ্ছে লাস্টে মেমোরিতে রূপান্তরিত হচ্ছে। আপনার ক্লাসে জিজ্ঞেস করলেন এইটা বলো, এটা বলতে পারলেন, এই ওকে জিজ্ঞেস করলেন, ও বলতে পারলেন, ওকে বলতে পারলেন, এই কিছুই বলতে পারছি না, না না এই ক্লাস আমি আবার নেব। তার মানে জবটার ইন্ডিকেটর হচ্ছে যখন মনে রাখতে পারছে না, আপনি বলছেন লেকচারটা আবার নেব। তাহলে মনে রাখাটা অ্যাকচুয়ালি হচ্ছে লার্নিংয়ের একটা ইন্ডিকেটর না, যে শিক্ষার্থীরা কনসেপ্টটাকে, আইডিয়াটাকে, উদাহরণগুলোকে মনে রাখতে পারছে। তাহলে আজকে আমরা এটার একটা ব্যাখ্যা দেখবো যে কীভাবে আসলে আমরা মনে রাখি। তাহলে এই ব্যাখ্যাটা জানলে তাহলে আপনাদের টিচিং লার্নিংয়ে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। ওকে, তাহলে একটা নার্ভাস সিস্টেম, আমরা বলছি যে মনে রাখার তো কোথাও অন্য কোনো জায়গা নেই, আমাদের ব্রেনই একমাত্র মনে রাখা যায়। তাহলে আমাদের ব্রেন কিন্তু অলরেডি একটা সেট আপের মধ্যে আছে, অর্থাৎ কোনো ফিক্স না, কিন্তু ইউজুয়ালি কনভেনশনাল হিউম্যান বিং মনে রাখার জন্য কতগুলো পার্টে ভাগ করে দিয়েছে। যেমন আমাদের ফ্রন্টাল পার্ট, এটা হচ্ছে মোর সৃজনশীল, ক্রিয়েটিভ, প্ল্যানিং, এটা করে। আমাদের প্যারাটাল লোব, যেটা উপরেরটা, এটা হচ্ছে মোর ল্যাঙ্গুয়েজ, টাচ, এগুলোকে রিলেট করে। আমাদের দুই পাশে যেটা আছে সেটা হচ্ছে মোর আপনার শব্দ, সাউন্ডের উপর, এবং পিছনটা হচ্ছে আমাদের দৃষ্টি, গভীরতা, চোখ মনে রাখা। তাহলে সে একটা প্লেসমেন্ট দিচ্ছে, সুতরাং আমাদের মনে রাখার জায়গাটা কোথায় সেই এভিডেন্সটুকু দেখার জন্যই দেখা। এখন আছে এটা আমরা কীভাবে কাজে লাগাবো। তো আমাদের ব্যাকগ্রাউন্ড যে আপনার কী বলে যে নিউরনের আমরা মনে রাখলাম, আমি একটা জিনিস মনে রাখলাম, আজকে আপনার আমার নামটা মনে রাখলাম আসান হাবি। হাউ ইট হ্যাপেন ইন আওয়ার ব্রেন, হাউ ইট হ্যাপেন ইন আওয়ার বডি। তাহলে কী চেঞ্জ হলো? চেঞ্জটা হলো যে এইগুলো কিন্তু আমরা সবাই নিউরন তো আমরা সবাই 19-এ পড়ে আসি, তাই না? তেমন কঠিন কিছু না। তাহলে জাস্ট একটা কনসেপ্ট, আমাদের মেডিকেল সায়েন্সটা পড়া দরকার নেই, কনসেপ্টটা ইনফরমেশন একটা দিক দিয়ে ঢুকে, এই যে দিক দিয়ে ইনফরমেশনটা এদিক দিয়ে যায়, যাওয়ার পর এটা এখানে পাস হওয়ার আরেকটা নিউরনে যায়, যাওয়ার পর এই যে কানেকশনটা হলো সেটা কিন্তু মনে রাখার বিষয়। তাহলে মনে রাখি কীরকম? সহজ কথায় যদি আমরা বলি যে আপনি আমার সাথে আজকে আপনাদের এক্সপিরিয়েন্স, কোনোদিন বাজারে আপনাদের দেখা হলো, তাহলে প্রথমেই আপনি আমাকে দেখে বা আমি আপনাকে দেখে সালাম দিলাম, ভাই কেমন আছে, তাহলে আপনি কীভাবে মনে রাখলেন? চেহারা, তাই তো একটা প্রধান চেহারা, হাঁটা চলা,
তাহলে কথাবার্তার সাউন্ড, স্টাইল, অ্যাকসেন্ট। তাহলে ব্রেন কি করেছে, আজকে যখন আপনি আমাকে শুনছেন, সে এদিক দিয়ে ইনফরমেশন নিয়ে কাছাকাছি, যেমন আপনি যখন মনে রাখছেন, আপনি মনে রাখছেন, উনি দেখতে আমার মামার মতো, উনি দেখতে আমার ছোটো ভাইয়ের মতো, এই লোক আসছিল আগের রিসার্চ পার্সন তার মতো। তাহলে সিমিলার ইনফরমেশনগুলোকে সে আগে খুঁজে, তারপরে সে কানেক্টেড করে। এখনই আপনার ব্রেন, এখনই এই মুহূর্তে রিয়েল লাইফ টাইমে আপনার একটা নিউরনের একটা মাথা ওই এন্ড লাইন আরেকটা নিউরনের সাথে কানেক্টেড হচ্ছে ফিজিক্যালি, হয়ে সে আপনাকে মনে রাখার চেষ্টা করছে। তাহলে প্রথম ইয়েটা হলো, যখনই আমরা কোনো কিছু দেখি, আমাদের ব্রেন আগে যেটা করে, আগের ইনফরমেশন খুঁজে যে কাছাকাছি কী আছে, ওনার চেহারা কীরকম দেখতে, উনি কার সাথে, বা কোনো একটা ইনফরমেশন হলে এটা তো আমরা আগের ট্রেনিংয়ে করেছিলাম, সেটার সাথে কিনা, এইভাবে সে কাছাকাছি সিমিলার ইনফরমেশন দিয়ে মনে রাখে। তাহলে এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হলো যে এই যে ইনফরমেশনগুলো মনে রাখছে, যখন বারবার আমরা প্র্যাকটিস করি, তখন হয় কি ইনফরমেশনটা, কানেকশনটা সবসময় ইন্ট্যাক্ট থাকে। যেমন ধরেন এই নিউরন আর এখানে, বলার সাথে সাথেই আপনার কিন্তু রেসপন্স আসে। যেমন আপনি যদি বলে 4 চারা কত স্যার, 16, এত সহজ হতে তো আমরা এত ছোট ক্লাসের না, তাই না? আচ্ছা, 4 চারা 16, আমরা কিন্তু কখনো বলে 4টা 4 যোগ করলে 16 হবে, এটা কি করেছি? উইদাউট থিঙ্কিং আপনি বলেছেন 16। তার কারণ ছোটবেলা থেকে মুখস্থ, তারপরে বারবার প্র্যাকটিস করার কারণ, অন্য অঙ্ক করার সময় আমরা প্র্যাকটিস করেছি, ফলে এটা 4 4 16 অটোমেটিক। তাহলে এই যে নিউরন কানেকশন সবসময় ইনট্যাক্ট আছে। যদি ইনট্যাক্ট না থাকে, কোনো একটা গল্পের ঘটনা, যেমন আমার সাথে আপনার দেখা মনে নেই, তখন আমরা কি করেছি, আপনার মনে নেই ঠিক, আমার চেহারা মনে নেই, ভাই আমার নামটা ভুলে গেছেন, কিন্তু মনে আছে আমি একটা আপনাদের একটা কাজ দিয়েছিলাম, আপনার সবাই স্ক্যান করে করেছিলেন, স্যার আপনার এখন মনে পড়ছে। তাহলে আজকের ঘটনা, আপনার নিউরন অনেক ভালো, আমার নাম দিয়ে আপনার ছোটো ভাইয়ের সাথে আমার মিল আছে, অথবা আমার অ্যাক্সেন্টের সাথে আপনার কারো পরিচিত মিল আছে, অথবা আমি যে কাজটা করাব সেটাতে আরেকটা নিউরন, তাহলে অনেকগুলো নিউরন কানেক্টেড হবে। তাহলে কোনো একটা ফেল করলেও অন্য নিউরন কানেক্ট করতে সহযোগ করতে। তাহলে আপনি যখন মাল্টিপল হতে প্রেজেন্ট করবেন একটা শিক্ষার্থীকে, তখন সে হবে কি, একটা যদি ফেল করে অন্যটা দেখবো, না স্যার তো আমাদেরকে এইভাবে এটা করিয়েছেন, আমার মনে পড়ছে, আমার একটা ছবি দেখিয়েছিলেন, তাহলে মনে পড়ে। তাহলে একটু আগে যে আমি বললাম যে কেন আমরা মাল্টিপল হতে যাবো, তার একটা বায়োলজিক্যাল বেসিস হচ্ছে যে কেন আমরা মাল্টিপল হতে পছন্দ। আরেকটা মজার ব্যাপার হলো যে আমাদের এই যে নিউরনগুলো কানেক্টেড হচ্ছে, কোনো নিউরনের মাথা নিউরনের সাথে পুরোপুরি কানেক্টেড না, একটু মাঝখানে ফাঁকা আছে, এবং এটা দিয়ে নিউরো ট্রান্সমিটারগুলো যাতায়াত করে। এটা নিশ্চয়ই আপনার 9-10 দেখে আসছে, ছবি আছে কিনা, ঠিক আছে ছবি। তাহলে এই যে কানেকশন, এটা কখন কাজ করে, যখন আমরা খুব ট্রমাটাইজ সিচুয়েশন হয়, আমার ক্লাসে অনেক রাগারাগি বা অনেক ভয় করে, তখন এই নিউরোটা যেতে পারে না। যেতে না পারলে তখন লার্নিং ভুল হয়। একটা ছোট উদাহরণ দেখেন, বাসায় দিন আর বাচ্চাদের পড়ান, বাবা যখন অনেক বকা দেয়, কি হয়, সে আরো ভুল করে, তাই না? ওদের কদিন আগে দেখতেছিলাম একটা টিকটকে, তো মা, সে ভুল বলতে পারছে না, তখন তাকে বলছে যে তোমার কাছে 4টা রুটি ছিল, 2টা আমি খেলাম আর 2টা মা খেলো, আর কি থাকে? এই যে সবাই জানেন এটা, ওকে সবজি থাকে, তাই না? তাহলে অনেক ঘটনা দিয়ে, মানে ঘটনা দিয়ে আমরা মনে রাখি। তাহলে এখানে এটা বলা হচ্ছে যে ওই যে নিউরো ট্রান্সমিটার, অনেক ভয় হলে যেটা হয় ওইটা কাজ করে না। কিন্তু ক্লাসরুম যদি অনেক জয়ফুল হয়, ইন্টারেক্টিভ হয়, দেখবেন আপনার কোথাও বেড়াতে গেছেন, ড্রাইভার একটা ভুল করেছে, খুব চান্স সে আবার ভুল করবে, যদি আপনার আরও বেশি প্রেশারে রাখেন। তাহলে ইউজুয়ালি মানুষের হিউম্যানিটি হচ্ছে যে যত বেশি উৎফুল্ল জয়ফুল অবস্থা দেখা যায়, যে তখন ফ্লারিশ করে। এবং আপনারা নিজেরাও দেখবেন, যেদিন আপনি খুব ভালো মুডে থাকেন, আপনার একটা পর একটা নতুন আইডিয়া আসতে শুরু করে। তো এটার বলার উদ্দেশ্য হলো যে ক্লাসরুম লার্নিংয়ে যত বেশি জয়ফুল করা যাবে, ইন্টারেক্টিভ করা যাবে, ভালো হবে। আচ্ছা, ছোটো একটা ভিডিও এখানে আছে, একটু স্যার প্লে করা যায় কিনা? How quickly can you do it now? 5 seconds. 5 seconds. Wow, that's great. This is Austin Navy. He has set world records for cup stacking. Nothing you are about to see has been sped up in any way.
2 years and 10 months. And how do you practice every day? Yep. How many hours? At least 3 or 4. And when you first started this, how fast did you do it? 2 minutes, 2.5 minutes. To do the same routine you were just doing? Yes, Okay. And how quickly can you do it now? 5 seconds. 5 seconds. Wow, that's quite an improvement. So when you're doing that, are you thinking about what you're doing? Not really. You're just letting your hands do the work? Watching Austin stack cups, you might expect that his brain is working overtime. Having to coordinate his complex actions so quickly, it seems like his brain must be burning a lot of extra energy. That was amazing. But the real story is not quite that simple. To gain a better insight into what's happening here, we have to peek inside the brain. Austin, how does the cap feel on you? Good. The skull caps we're being fitted with are devices for measuring electroencephalography, or EEG. They read electrical signals from the scalp to reveal clues about the activity going on inside the brain. Conductive gel is injected at various points to help boost the signals. So all the lights on their head are turning green, which is good. There's a good connection there. With both of us rigged up, we now have a window into the electrical world within our brains. So now we're gonna race. And we can see how much effort it takes our brains to cup stack. You ready? Set, go. Looking at the EEG, we can see that my brain is working full tilt. Now, what to do next? It means there's a lot of electrical activity happening in my brain and a lot of energy being expended. In contrast, Austin's brain is serene. Despite the speed and complexity of what he's doing, his brain is in an almost rest-like state. Right there behind you. So how is he able to do this? Austin's talent is a result of physical changes in his brain. During his years of practice, a specialized set of connections has been formed. He's carved the skill of cup stacking into the structure of his neurons. This allows Austin's brain to perform this task rapidly and efficiently. As we learn new skills, they change the structure of our brains. They move from software to become part of the hardware of the mind. It means Austin can even do this blindfolded. When we practice new skills, we physically hardwire them. Some people talk about this as muscle memory, but it doesn't have anything to do with our muscles. All the changes are orchestrated across the vast seas of our brain. Thank you. ওকে কি মনে হলো আপনাদের? আমরা এটা সবাই জানতাম যে সামথিং নিউ বের করা, তখন আমার দরকার হবে কত মাল্টিপল রিপ্রেজেন্টেশন হবে, সে কত ডিফারেন্ট ওয়েতে কম্বিনেশন পারমিটেশন করে তার ব্রেন থেকে নতুন কিছু বের করবে। তখন আমার দরকার যে কতটা ডিফারেন্টভাবে তার ব্রেন কানেক্টেড। তো যত বেশি আমি ডিফারেন্ট অ্যাসপেক্ট একটা পার্ট উপস্থাপন করবো, এক্সপোজ করবো স্টুডেন্টকে, তবে ডিফারেন্ট সে কানেক্টেড করতে পারবে। তাহলে একটা নিউরনের সাথে একটা পার্টিকুলার টপিক সায়েন্সে একটা আমি সারা ট্রান্সলেশন করাবো, এর সাথে যদি আমি হিউম্যান হিস্ট্রি, প্ল্যান্ট হিস্ট্রি, ফিলোসফিক্যাল বিষয়, এর সাথে যদি হিউম্যান এবং প্লান্টের যে মিউচুয়াল যে বেনিফিশিয়াল যে রিলেশনশিপ, সেটা এরকম অনেকগুলো নিয়ে আসতে পারি, তাহলে আমি এইগুলোর পারমিটেশন কমিশন কিছু বের করে ফেলতে পারবো। তো আজকের লার্নিংয়ের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে যে কানেকশনটাকে অনেকগুলোর সাথে কানেক্টেড করা। যেমন একটা নতুন লার্নিং থিওরি আসছে, হতো প্রায় 10-20 বছর ধরে চলছে, সেটা হচ্ছে কানেকশনিজম বলে। এর মানে হচ্ছে যে শিক্ষার্থী দেখেন, আমাদের ছোট্ট একটা উদাহরণ হচ্ছে যে জুলাই আন্দোলনের। হ্যাঁ, এখানে একটা সাইকোলজির উদাহরণ হলো যে আমাদের প্যারেন্টসদের হাত তোলেন। ওকে, থ্যাংক ইউ, হার্স করে দেখতে পেয়েছেন।
হাসির সংখ্যা কম। স্যারটি করে সেট করে ফেলেছেন। আচ্ছা, দেখতে পেরেছি দুটোই। আচ্ছা, খুব কমন একটা চিত্র, তাই না? ইউজুয়ালি যেটা হয় যে আমাদের এখানে সবাই আমরা প্রথমে হাঁসটাকে দেখি, মোস্ট অফ দ্য কেসেস। তার কারণ হচ্ছে হাঁস আমাদের একটা পরিচিত পাখি। ওয়েস্টার্ন কনসেপ্টে তখন দেখা যায় সবার আগে সবাই খরগোশকে দেখে, কারণ খরগোশ তাদের ফেস্টিভ্যালের বড় অংশ। মানে বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখেছি যে এটা হয়, হাঁসটা সবচেয়ে বেশি দেখে, খরগোশ কম দেখে। হ্যাঁ, তাহলে এটা দ্বারা জাস্ট মানে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রিভিয়াস কনসেপ্ট আমাদের যে কোনো লার্নিংকে শেপ করে, সেন্সরিকে শেপ করে। সেই জন্য সেন্সরি মোটরের ক্ষেত্রে, সেন্সরি মেমোরির ক্ষেত্রে আমরা আসলে কখনো যেটা আমরা বললাম, আমরা আগের পড়াটাকে মাথায় এনে তারপরে নতুন কিছু শুরু করতে পারি, অথবা পড়াটাই আমরা এমনভাবে উপস্থাপন করলাম যেটা কিনা সবাইকে আকর্ষণ করে ফেললো, তাহলে সেটা হচ্ছে আমরা এই বটম আপ সিস্টেমে যেতে পারি। তাহলে এটা হচ্ছে প্রথম পার্ট, কীভাবে আমি শিক্ষার্থীকে আকর্ষণ করবো, সেন্সরকে নিয়ে যাবো, ইনফরমেশনগুলো তার কাছে চাপ। পরেরটা আমরা বলছি যে ওয়ার্কিং মেমোরিতে, যেখানে হচ্ছে আমরা যখন কোনো কাজ করি যেখানে মাত্র 15 to 13 সেকেন্ড হ্যাঁ মনে রাখেন। কারো কারো মনে থাকে, যেমন নাম্বার, একটা ফোন নাম্বার আপনি নিলেন, নেওয়ার পরে আপনার জানতেছেন ফোন নাম্বারটা কনসিয়াসলি, সাধারণত ওয়ার্কিং মোডে কনসিয়াস সিচুয়েশন হয়, তাহলে কনসিয়াসলি আপনি মনে রাখছেন, কিন্তু আপনি একটু করে ভুলে গেলেন, আনলেস আপনি এটা কি না করেন, কেউ কেউ প্র্যাকটিস করেন না, চান করে নেন 5 6 7 3 2 1। কেউ কেউ মনে করেন না ওটা হচ্ছে আমার প্রথম বার্থডে, এটা আমার ওয়াইফের বার্থডে, দুইটা মিলাই। হ্যাঁ, কেউ কেউ মনে করেন আমার রোল নাম্বার। তাহলে যতক্ষণ পর্যন্ত না আপনি আগেরটার সাথে রিলেট করছেন, আপনি সেটা রাখতে পারছেন, ওইটাই রিলেট করাটাই আমরা বলছি লং টার্ম। তো লং টার্ম মেমোরির এই তিনটা মেজর পার্ট সব মেমোরি, সিস্টেমেটিক এবং হচ্ছে প্রসিডিউরাল, এর মাধ্যমে আমাদের মেমোরি প্যাকেজটাকে আমরা লং টার্মে নিয়ে যাই। তাহলে সিমেন্টিক মেমোরিতে আমরা আলোচনা করে ফেলেছি যে কীভাবে ওয়ার্ডস, জেনারেল নলেজ, এক্সপ্লেনেশন, শব্দের অর্থ এইভাবে মনে রাখা। হ্যাঁ, প্রসিডিউরাল মেমোরিতে মোর প্র্যাকটিস, প্র্যাকটিস আপনার মনে হবে ল্যাবের বিভিন্ন এটিকেট, ম্যানার্স, ঝুড়িতে ময়লা ফেলানো, এগুলো সব হচ্ছে প্রসিডিউরাল মেমোরি। বারবার করতে করতে একসময় এটা অটোমেটিক প্র্যাকটিস হয়ে যায় যে আপনি ময়লা নিয়েছে শিক্ষার্থী, সে ফেলছে না, সে হাতে ধরে আসে, বাদাম খেয়ে হাতে ধরে আসে, বিন না হবে কিন্তু ফেলবে না। তো রেসিডেন্সিয়াল ওয়ার্ড স্কুলে যদি এই প্র্যাকটিসটা থাকে, এই বাচ্চা যেখানে যাক না কেন দেখবেন যে অটোমেটিক, কেউ একজন বলছে ফেলে দেবো, সমস্যা নাই, আমাদের ময়লা আছে, দেখবেন যে সে ফেলতে পারছে। তো প্রসিডিউরাল মেমোরি এরকম। আর এটা বলছে এপিসোডিক মেমোরি, যখন আমরা কোনো কিছু ইভেন্ট, মানুষ, ব্যক্তি, ঘটনা দ্বারা মনে রাখি। তাহলে এই তিনটা মেমোরিতে যদি পাঠ্য উপস্থাপন করা যায় একটা ক্লাসে, তাহলে শিক্ষার্থীরা পুরো ঘটনাটাকে মনে রাখতে পারবে। একইভাবে এটা বায়োলজিক্যালি আমরা দেখলাম ভালো ফিটিং করে, কারণ অনেকগুলো নিউরনের সাথে কানেক্টেড হচ্ছে, তখন যে কোনো একটা ফেল করলেও সে অন্যভাবে সেটাকে রিস্টোর করতে পারে। সো ফার কোনো প্রশ্ন? তাহলে আমরা প্রথম পার্ট টিচিং লার্নিং এর যেটা আমাদের উদ্দেশ্য ছিল আজকে, যে কন্টেম্পোরারি টিচিংকে ব্যাখ্যা করার জন্য আমাদের প্র্যাকটিসগুলো করবো। আমরা অনেকেই প্র্যাকটিসগুলো করি, ব্যাকগ্রাউন্ডটা কী এটা জানলে হয়তো আরও স্ট্রঙ্গারভাবে করতে পারবো। তাহলে একটা ছিল আমাদের ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, সেখানে আমরা বলছিলাম যে যদি আমরা মাল্টিপল ওয়েতে একটা পাঠ্য উপস্থাপন করি, হ্যাঁ, ইন টার্মস অফ পাঠটা উপস্থাপন করা, শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করা নানাভাবে, আর একটা হচ্ছে পরীক্ষার সময় যে আমরা অ্যাসেসমেন্টগুলো করাই, সেটাও যদি নানাভাবে অ্যাসেসমেন্ট করাতে পারি, তাহলে সে সবার জন্য সব ধরনের শিক্ষার্থী যেন আমরা পৌঁছে যেতে পারি। ওয়ার্ল্ডের সেম দেখলাম যে নিউরন কানেকশন কীভাবে হয়, এটাতে যদি আমরা দেখেছি বারবার প্র্যাকটিস করা যায়, কানেকশনটা ইন্ট্যাক্ট থাকে, ফলে যেই যে লার্নিংগুলো আমাদের ইমিডিয়েট দরকার, সবসময় দরকার, সেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে। কোনো লার্নিং আমাদের দরকার হচ্ছে যেন লম্বা সময় মনে রাখবো, অনেক নতুন ক্রিয়েটিভ দরকার, সেখানে আমরা নানা কিছুর সাথে সেটা কানেক্টেড করা পার্টটার সাথে। তার যে কোনো একটা পার্টকে তার ফিলোসফিক্যাল উদ্দেশ্য, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল কী হচ্ছে, রিসেন্ট কী হয়েছে, এইভাবে যদি আমরা কানেক্টেড করতে পারি, তাহলে সে মনে রাখতে পারবে। পরেরটা আমরা বলেছিলাম যে 4টা মেমোরি আমাদের আছে। আমরা বলছি আলটিমেটলি মেমোরি যদি আমাদের লার্নিং হয়, তাহলে মেমোরিটাকে বোঝা, এবং দেখলাম যে আমার 3 ধরনের মেমোরি রয়েছে, এবং 3 ধরনের মেমোরিতে আমাদের সমস্ত প্যাকেজটা মনে রাখতে হবে। আমি স্টুডেন্টকে কোনো কিছু মনে রাখতে গেলে তাকে ম্যাক্সিমাম এই কথা প্রশ্ন রাখবা
এপিসিডিক আকারে মনে রাখতে হবে। তো সব শিক্ষার্থী সিমান্টিক হয় না, সব শিক্ষার্থী এপিসিডিক হয় না। তাহলে শিক্ষার্থীকে তিনটাই অফার করা, তিনভাবেই পড়ানো, যেন সে একটা ফেল করলেও অন্যভাবে মনে রাখে। এই ছিল আমাদের প্রথম পার্ট, টিচিং লার্নিং। স্যার, সো ফার কোনো কোশ্চেন বাই ফার্দার এক্সপ্লেনেশন বা উদাহরণ? কনভিন্স স্যাররা, ম্যাডামরা? ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের পার্টে যাই।